অকারণে বিনা দোষে জেল খাটলেন সমাজকর্মী আমির চাঁদ শেখ। তিনি বলছেন জামিন নয়, নিঃশর্ত মুক্তি চাই, কারণ এখনো তো কেস চলছে। মানে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ এতটাই সক্রিয় যে কেসটা তুলল না, এখনো পর্যন্ত তিনি জামিনে মুক্ত, কিন্তু কেস ওঠেনি। সরাসরি চলে যাব প্রতিনিধি সমীরের সঙ্গে কথা বলবো। সমীর নিঃশর্ত জামিন চাইছেন, তার সহকারী যারা যারা আন্দোলনকারী, তার সঙ্গে আন্দোলন করেনি অঙ্গদান আন্দোলন, তারা বলছেন আইসির বিরুদ্ধে হাইকোর্টে যাবেন। ওর কি বক্তব্য আমির চাঁদের? তিনিও কি হাইকোর্টে যাবেন, মামলা করবেন? একদমই তাই। আমির চাঁদও কিন্তু তার সহকর্মীদের সাথে একমত। তার দাবি যে তিনি বিনা কারণে বিনা দোষে 3 দিন জেল খেটেছেন এবং তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তাকে জেল থেকে মুক্তি দেওয়া হলেও তাকে মামলা থেকে মুক্তি দেওয়া হয়নি, অর্থাৎ তাকে বেকসুর খালাস ঘোষণা করা হয়নি। তিনি চান তার নিঃশর্ত মামলা থেকে মুক্তি, যাতে পরবর্তীকালে তাকে কোর্টে হাজিরা দিতে না হয়, পুনরায় তাকে যাতে উকিলের দ্বারস্থ না হতে হয়, যাতে না তাকে কোর্টের দ্বারস্থ হতে হয়। এর পাশাপাশি কিন্তু তার পরিবার এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন এবং যাদের বিরুদ্ধে এই আমির চাঁদের শ্বশুরমশাই অভিযোগ জারি করেছিলেন, অর্থাৎ ঘটনার দিন অর্থাৎ রবিবার, সেই দিনকে যখন এলাকার লোকজন তার বাড়িতে গিয়ে হামলা চালায়, তাদেরকে পরিবারের লোকজনকে মারধর করা হয় বলে অভিযোগ, বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ, মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগে 9 জনের বিরুদ্ধে মামলা করলেও এখনো পর্যন্ত পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমি আসবো কি বলছেন আমির চাঁদ দেখুন, আর রঞ্জিত সুর মানবাধিকার কর্মী কি বলেছিলেন দেখুন। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। মায়ের কর্নিয়া দান করা বা ব্লাড দানের সঙ্গে যুক্ত থেকে সঙ্গে এসআইআরের কাজে রয়েছি, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকার পরেও যদি আমাকে জেলে যেতে হয়, তাহলে কি নিশ্চয় কি এই রক্তদান বা অঙ্গদান কি অপরাধ? তাহলে এই অপরাধ যদি হয় পরবর্তীতে, তাহলে কেউ তো আগিয়ে আসবে না। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। কিসের বিচার? তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। মরণোত্তর চক্ষুদান একটা আইনি প্রক্রিয়া এবং অঙ্গদান, দেহদান একটা অত্যন্ত সমাজের পক্ষে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। চোখের বদলে চোখ শুনলে অবাক হয়ে যাবেন। শুধু হামলা নয়, শুধু শ্লীলতাহানি নয়, বাচ্চা ছেলে, 9 বছরের ছেলে আমির চাঁদের, তার চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ওই হামলাকারীরা। সরাসরি চলে যাব আরো একবার প্রতিনিধি সমীরের কাছে। সমীর, একদমই তাই, চোখের বদলে চোখ, এরকমটাই অভিযোগ করছেন কিন্তু এই আমির চাঁদ এবং তার স্ত্রী। তার কারণ ঘটনার দিন যখন এলাকার লোকজন তার বাড়িতে হামলা চালায়, তাদের মধ্যে থেকে কয়েকজন দাবি তোলে যে আমির চাঁদ তার মায়ের চোখ চুরি করে বিক্রি করে দিচ্ছে, এর বদলে হিসাবে তার ছেলের চোখ তুলে নিতে হবে। এবং সেই ভয়ে কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন আমির চাঁদের 9 বছরের ছেলে, কারণ হামলাকারীরা হুমকি দিয়েছিল এই আমির চাঁদের 9 বছরের ছেলের চোখ উপড়ে ফেলার। এবং সেই ভয়ে কিন্তু সেদিনের পর থেকে সে মামার বাড়ি গিয়ে বসে আছে, এখনো পর্যন্ত আতঙ্কে ভয় ফিরছে না। তার একটাই আতঙ্ক, যদি সে গ্রামে ফেরে পুনরায় যদি সেই হামলাকারী তার বাড়িতে হামলা চালিয়ে তার চোখ তুলে নেয়। মানে একটা 9 বছরের ছেলের কি মানসিক অবস্থা হয়েছে, তার সামনে তার চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি, হুমকি, আর তারপরে তাকে যখন দেবগ্রামে পাঠানো হয়েছে মামার বাড়িতে, সে ফিরতে চাইছে না, কারণ সে কেঁদে কেঁদে বলছে যে তার চোখ উপড়ে নেবে। দেখুন বাবা মা কি বলছেন। এখনও আতঙ্কিত আছি। আমার 9 বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর ন্যায়, ওর চোখ তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, তো সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। এবং তারা এখন বহাল তবিতে রয়েছে। এই পরিস্থিতিতে কি যে হবে সেটাই আমি এখনো ভেবে পাচ্ছি না। আমরা অবশ্যই আতঙ্কে আছি। আমার একটা ছোট্ট শিশু সেদিনকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর আমার বাচ্চাটা আমার ওইখানে দাঁড়িয়ে ছিল, তারপরে ছেলের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আয় তোর চোখ তুলে নেবো। আমার ছেলে কান্না করতে করতে আমার মা তখন তাড়াতাড়ি করে নিয়ে ওর হাত ধরে নিয়ে চলে যায়। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাবো না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। মা বাবা বড় আশ্রয়, সেই মা বাবার কাছেও আসতে সাহস পাচ্ছে না ওই 9 বছরের শিশু। কি ট্রমায়, কতটা ট্রমায় ভুগছে ওই 9 বছরের শিশু। আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রর সঙ্গে।
একটা 9 বছরের বাচ্চার সামনে যদি সমাজ এই রকম ঘটনা ঘটায়, তার মনে কিন্তু চিরস্থায়ী একটা দাগ কিংবা একটা রেখাপাত হয়ে যায়, এবং সেইটা মোছা কিন্তু সারা জীবনে অনেকের কাছে সম্ভব না হতে পারে। এবং এখান থেকে আজকে তো ভয় পাচ্ছে, কিন্তু পরবর্তীকালে বড় রকমের মানসিক রোগ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, ইভেন সাইকোসিস পর্যন্ত হতে পারে। এত কিছুর পরেও আমিরে সক্রিয়, হামলায় নিষ্ক্রিয়, এত কিছুর পরেও, চোখ উপড়ে নেওয়ার হুমকির পরেও কোতোয়ালি থানার পুলিশ হাত গুটিয়ে বসে আছে সমীর রুদ্র। এখনো কিন্তু এমনটাই অভিযোগ আমিরের পরিবারের। তার কারণ সেদিনকে যখন আমির চাঁদের বাড়িতে হামলা করা হয়েছিল, আমির চাঁদের শ্বশুর তার পরের দিন অর্থাৎ 9 তারিখে নির্দিষ্টভাবে 9 জনের নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তীকালে কোতোয়ালি থানা সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর শুরু করে, কিন্তু এখনো পর্যন্ত সেই 9 জন অভিযুক্তদের একজনকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ তো দূরের কথা, বা তাকে গ্রেপ্তার করা দূরের কথা, বা আটক করা দূরের কথা, তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এমনটাই কিন্তু অভিযোগ করছেন আমির চাঁদের পরিবারের লোকজন, এবং এখনো তারা আতঙ্কে রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীকালে তার বাড়িতে হামলা না হয় বা হলে যদি প্রমাণ থাকে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই আতঙ্কের বশবর্তী হয়েছে, সিসিটিভি ক্যামেরায় বাড়ির মুড়ে ফেলেছেন। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো একটা মহৎ কাজ করে জেল খেটে এসে বিনা দোষে জেল খেটে এসেও এখনো আতঙ্কে থাকতে হচ্ছে, সিসি ক্যামেরায় মুড়ে ফেলতে হচ্ছে তার বাড়ি, এবং আবার কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে, কখনো থানায় গিয়ে হাজিরা দিতে হবে। এই সব করবেন আমির চাঁদ মহৎ কাজ করে, আর হামলার পরেও এখনো গ্রেফতার হবেন না কেউ, চোখ উপড়ে নেওয়ার হুমকির পরেও কেউ গ্রেফতার হবেন না। দেখুন আমির চাঁদ শেখ এবং তার স্ত্রী কি বলছেন। ইলেকশন কমিশনের অর্ডার থাকা সত্ত্বেও, সব কিছু বলার পরেও আইসি বলছেন আমি নাকি কোনো কাগজই দেখাতে পারিনি। তো আইসি আমার সামনেই তো আসলেন না, তো আমি দেখাবো কাগজ? আইসি একবারও তো আমাকে বলবে যে আপনাকে এই ধারা দেওয়া হলো, কোনো কিছুই বলেনি। এখনো আতঙ্কিত আছি। 10-11 জন যারা অভিযোগ করেছে তাদের এগেনস্টেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এবং আইসির এগেনস্টেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। তো এই পরিস্থিতিতে কি যে হবে সেটাই আমি এখনো ভেবে পাচ্ছি না। আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধ ভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? মানুষ কেউ আগিয়ে আসবে তাকে তার এই চক্ষুদান বা রক্তদান দিতে? কোনো মানুষ কি আগিয়ে আসবে বলেন? মানুষ তো রক্ত বেগরে মানুষ মরে যাবে এরপর থেকে। আমাদের দেখে আতঙ্কে ভয়ে কেউ আর আগিয়ে আসবে না। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা খুলনা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদের নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে, এবং সরকার এখনো পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি আমি সেটা যা বলতে চাই। আর যারা হামলা চালিয়েছিল তারা ঘুরে বেড়াচ্ছে, তারা আমাদের সামনে ক্যামেরার সামনেও আসছে এবং ডিগবাজি খাচ্ছে। ডিগবাজি দেখুন। প্রমাণটা সেদিনকে দিলে পরে আমাদের কিছুই হতো না, সমস্যা কিছুই ছিল না। গ্রামের জনগণ তো সেটা চেয়েছিল, কাগজটা দিতে পারিনি। না দেওয়ার কারণে আমি থানায় কমপ্লেন করেছিলাম। এখন কি মনে হচ্ছে সেটা না হলেই ভালো হতো? হ্যাঁ, না হলেই ভালো হতো তো বটেই। হ্যাঁ, নিজেকে তো খারাপ লাগছে, গ্রামবাসীরও খারাপ লাগছে। এটা তো আমি কোর্টে কালকে বলে দিয়েছি, কেসটা না করলেই ভালো হতো। হ্যাঁ, মিলেমিশে সব মীমাংসা হয়ে গেছে। দেখলেন তো আমরা নামাজ পড়ে একসাথে আসলাম। একজন অন্ধ তার দৃষ্টিশক্তি ফিরে পেল, এইটার জন্য তো আপনার গর্ব হচ্ছে যে আপনার হ্যাঁ, ভালো তো হচ্ছে, গ্রামের উপর ভালো হচ্ছে। চোখ যাতে অন্য দেহে দেওয়া যায়, সেই বিষয়ে কি সক্রিয় হবেন? হ্যাঁ, সক্রিয় হব, যে দেবে তার। এই হামলাকারীকে কাগজ দেখাতে হবে? কে সমীর? কাগজপত্র দেখালেই নাকি আর হামলা হতো না, কিছু হতো না, জেলও খাটতে হতো না? ওই ভদ্রলোককে কাগজ দেখাতে হবে? তিনি কে? দেখো, তিনি রশিদ শেখ, ওই এলাকার মসজিদ কমিটির তিনি সেক্রেটারি, এবং স্থানীয় তার দাবি অনুযায়ী সেদিনকে স্থানীয় লোকজন তার কাছে অভিযোগ জানায় যে আমির চাঁদ শেখ তার মায়ের চক্ষু বিক্রি করে দিয়েছে। সেই অভিযোগ পেয়ে সে তার বাড়িতে যায় এবং আমির চাঁদের কাছ থেকে কাগজপত্র দেখতে চায় বা মায়ের মৃতদেহ দেখতে চায়, কিন্তু আমির চাঁদের পরিবার তাদের কাছে সেগুলো দেখাতে রাজি না হয়। সে বিষয়টি এসে গ্রামের লোকজনকে জানায়। এরপরে উত্তেজিত হয়ে ওঠে গ্রামের লোক, তারা গিয়ে পরিবারের ওপর হামলা চালায়, এবং এরপর থেকে কিন্তু এই রশিদ শেখই কিন্তু কোতোয়ালি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ জারি করেছিলেন আমির চাঁদ শেখের বিরুদ্ধে চোখ চুরি এবং গৃহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চুরি, এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আমির চাঁদকে 3 দিন কারাবাস করতে হয়েছে। পরবর্তীকালে কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের খবরের জেরেই হোক, এলাকাবাসীর চাপে পড়েই হোক এবং পুলিশের মদতেই হোক, যে কারণেই হোক, তিনি কিন্তু গতকাল আদালতে গিয়ে
এফিডেভিট দিয়ে জানিয়েছেন যে তার ভুল হয়ে গিয়েছে এবং যদি আমির চাঁদা তার 3 পরিবারের দিন লোকজনকে জেল জামিন দেওয়া খাটার হয়, পরে টনক নড়েছে, ভুল হয়ে গিয়েছে, আর কোতোয়ালি থানার পুলিশ এখনো পদক্ষেপ করতে পারছে না। তারা ভুল করেছে এটা বোঝাতে পারছে না। আমরাও লেগে থাকবো পদক্ষেপ করে কিনা। এবার একটা বাড়ি দেখাবো, পেল্লায় বাড়ি, চোখ ধাঁধানো বাড়ি, কাউন্সিলরের বাড়ি। কি অপূর্ব না, রং টং সমস্ত কিছু একেবারে দারুণভাবে করেছেন, গ্লাস দেওয়া আছে ব্যালকনিতে। এই কাউন্সিলর আবাসের টাকা নিয়ে নিয়েছেন, পরিবার শুদ্ধ আবাসের টাকা নিয়ে নিয়েছেন, এরকমটাই তো অভিযোগ। আবার পেল্লায় বাড়ি, এত কিছু বাড়ি, কয়েক লক্ষ টাকার, 40 থেকে 50 লক্ষ টাকার বাড়ি, তারপরেও আবাসের টাকা কি করে পেলেন? কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে, এবং তারপরে কি বলছেন কাউন্সিলর। অয়ন, দেখো, এই পেল্লাই সাইজের বাড়ি সামনে আসার পর এবং তিনি যে তিনজনের নামে, নিজের এবং তার স্ত্রীর এবং দাদার নামে যে এই আবাসের যে সুযোগ নিয়েছেন, টাকা নিয়েছেন, তারপরে সামনে আসার পর রীতিমতো বলা যায় একেবারে শোরগোল শুরু হয়ে গেছে। চাপে পড়েছেন কাউন্সিলর, তিনি এখন ফেরত দিতে চাইছেন টাকা। তাহলে নিলেন কেন? আপনি জনপ্রতিনিধি, আপনি কাউন্সিলর, আপনি বিত্তশালী, তারপরেও গরিবদের জন্য বরাদ্দ এই বলা যায় যে বাড়ির জন্য টাকা, সরকারি অর্থ, সেটা আপনি নিয়ে নিলেন, নিয়ে বাড়িটাকে আরো বাড়িয়েই চলেছেন, আরো পরিকাঠামো বাড়াচ্ছেন, আরো সাজিয়ে তুলছেন, কিন্তু সবটাই এই সরকারি টাকা খরচ করে। যখনই সামনে এলো তিনি চাপে পড়ে আমতা করতে করতে সোজা গিয়েছেন কাঁথি পুরসভায়, সেখানে ফেরত দিতে চেয়েছেন এই যে তার নেওয়া টাকা। কেন নেবেন, কেন ফেরত দেবেন? ভুল বুঝতে পেরে যে তার টাকা ফেরত দিতে চেয়েছেন, এটাই বড় কথা। দেখুন, 2018-19 সালে আবাস যোজনার ক্ষেত্রে আমার নাম ছিলেন। যেহেতু আমি আর্থিক দিক দিয়ে দুর্বল, আবাস যোজনা বাড়ি আমার নাম ছিল। পরবর্তীকালে আমি স্বাবলম্বী হয়েছি, আমার আর্থিক কন্ডিশন ভালো। ওই আবাস যোজনা বাড়িটা টাকা যেহেতু বাড়ির ক্ষেত্রে ব্যবহার করিনি, সেই টাকা আমাদের গ্রহণ করা উচিত নয়। ওই টাকায় অন্যান্য জনের বাড়ি, গরিব মানুষের বাড়ি হোক, তো তার জন্য রিফান্ডের জন্য আবেদন করেছি, সিলিন্ডার করেছি। 1 টাকা কারো কোনো কাজের বিনিময়ে গ্রহণ করেছে, আমি 1 মিনিট ও সিদ্ধান্ত নিব না, আমি কাউন্সিলর থেকে আমি পদত্যাগ করে দিব। 2018-19 সালের ঘটনা। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছে এটা একটা আবেদন আসে যে এই ধরনের একটা অভিযোগ আসে, কিন্তু অভিযোগ যখন হচ্ছে তখন তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু যখন তিনি নিয়েছিলেন তখন কিন্তু তৃণমূলের কাউন্সিলর নয়, তিনি সাধারণ একজন কর্মী। তো স্বাভাবিক কারণে কিন্তু একই পরিবারে 3টে বাড়ি, এটা নিশ্চিতভাবে অন্যায়। আমরা খতিয়ে দেখছি বিষয়টা, খতিয়ে দেখার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব। যেহেতু কাউন্সিলর আমাদের কাছে আবেদন করেছেন টাকা ফেরতের, সেটাও আমরা যেমন ডিপার্টমেন্টকে জানাচ্ছি, যেহেতু প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে। আবাস যোজনা নিয়ে কি দুর্নীতি হয়েছে মানুষ জানে। তৃণমূলের 4 ইঞ্চি সাইজের নেতারা, যাদের প্রাসাদ প্রথম বাড়ি আছে, তাদের বাড়িতেই, তাদের বাড়ি হচ্ছে না, আর টাকাটা কিভাবে পকেটে ঢোকানো যায় সেটাই চেষ্টা চলছে, সেটাই করেছে।